সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন প্রবাসে কথা অনুষ্ঠানে। আমি ফাবিয়া নিসা চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিওতে আছি এবং আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর জনাব মিজানুর রহমান। কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো। আপনাকে ধন্যবাদ। আপনার দর্শককেও ধন্যবাদ। আমাদের চ্যানেল স্টুডিওতে একজন শিক্ষককে পেয়ে আমরা খুবই নিজেদেরকে গর্বিত মনে করছি। আমার মা শিক্ষক ছিলেন 30 বছরের এবং আমি সবসময় মা থেকে অনুপ্রেরণা পেতাম যে আমি শিক্ষকতা করব, করা হয়নি কখনো। আপনার অনুপ্রেরণার উৎস কি ছিল শিক্ষকতার পিছনে? আমার অনুপ্রেরণার উৎস ছিল আমার মা। উনিও শিক্ষকতা করতেন বিনা পয়সায় এবং বিনা পারিশ্রমিকে। আমাদের এলাকার মেয়েদের মধ্যে উনি ইসলামিক এবং বিভিন্ন সামাজিক মূল্যবোধ শিখাতেন। ও থেকে আমার মনে হয়েছিল যে শিক্ষকতা একটা মহান পেশা। এবং এই আরেকটা জিনিস আমার মনে একদম বদ্ধমূল ধারণা যে ডোন্ট লেট দ্য নলেজ ডাই উইথ ইউ। আপনি যদি কোনো কিছু জানেন, ওইটা নিয়ে আপনি মৃত্যুবরণ করেন না, ওইটা ভিতরে রাখেন না। যদি ভিতরে রাখেন, একদিন ওইটা ভিতরে ডাই হয়ে যাবে। বেটার স্প্রেড ইট, লেট পিপল নো। সাম পিপল মে বি বেনিফিটেড আউট অফ দ্যাট। মানে যতটুকু নিজে জানি অতটুকু জানান, এবং যা জানেন না তাও লোকজনকে জানান যে আমি এই জিনিসটা জানতে চাই। তো এতে আপনার কারো কোনো লস হবে না। এই বিদ্যা এমন একটা জিনিস, এডুকেশন একটা এমন একটা জিনিস যেটা দান করলে কমে না, বাড়ে। আমরা আমাদের ইতিহাসে পড়েছি যে বিদ্যা যতই করিবে দান ততই যাবে বেড়ে। তো আমি সেটাতেই ইন্সপায়ার এবং সেটাতেই বিশ্বাসী। আমি সেটাতেই বিশ্বাসী। তো আমরা জানি যে আপনি সুনি ইউনিভার্সিটি মানে স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের আওতায় আছেন। এক্স্যাক্টলি কোন ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে? অ্যাকচুয়ালি পড়ানোটা বা শিক্ষকতা করা এটা আমার পেশা না, এটা আমার এক ধরনের নেশা বা প্যাশন বলতে পারেন। আমি এখানে গত প্রায় 24 বছর যাবৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসেবে শিক্ষকতায় নিয়োজিত আছি। বর্তমানে আমি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, এটাকে আলবেনি, যে মেইন স্টেট ইউনিভার্সিটি যে সেন্ট্রাল লোকেশন ইউনিভার্সিটিটা আলবেনি, ওইখানকার সাইবার সিকিউরিটিতে আমি ডেটাবেস এন্ড সিকিউরিটি ফান্ডামেন্টালস পড়াই। পাশাপাশি আমি কিন্তু আমার নিউ ইয়র্ক সিটিরও ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির একজন এফিলিয়েটেড অ্যাডজাঙ্ক্ট প্রফেসর। মাঝে মধ্যে এখানে আমি পড়াই। এখানকার মেইন কোর্সটার নাম হচ্ছে ইনফরমেশন সিস্টেমস বা ইনফরমেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। মানে পুরোটাই আইটি আন্ডারে করানো? পুরোটাই আইটি, হ্যাঁ। আমি মেইনলি কম্পিউটার সায়েন্সের প্রফেসর। কম্পিউটার সায়েন্সের প্রফেসর যেহেতু সেই সূত্র ধরে প্রশ্ন করি। কম্পিউটার জানা আজকে থেকে 10 বছর আগে, আজকে এবং 10 বছর পরে এই ট্রেন্ডটাকে কিরকম মনে হচ্ছে? এটা ডে বাই ডে এত গ্রো করছে যে এখানে একটা মোর্স থিওরি আছে। এই থিওরিটাতে বলে আজকে যে কম্পিউটিং এর অবস্থা, 1 বছর পরে এটা প্রায় ডাবল হয়ে যাবে। তো এখন ধরেন আমরা যখন আমি কম্পিউটিং স্টার্ট করছি 1995-এ, তখন উইন্ডোজ 95 প্রথম বাইর হয়। বিশাল এক কম্পিউটার কিনে বাসায় নিতে আমার 3 জন লোক লাগছে। আর এখন থেকে সেই কম্পিউটার ছোট হইতে হইতে একটা একদম আইপ্যাডে চলে আসছে। ইভেন একটা ফোন বর্তমানে একটা আইফোন, নট অনলি এ কম্পিউটার, ইটস আ ফ্যাক্টরি অফ কম্পিউটার্স। অবশ্যই ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। কিন্তু সার্কিটটা কত ছোট হয়েছে। এই ট্রানজিস্টর গুলো ছোট করতে করতে প্রতি বছরই 1.5 গুণ বেশি ট্রানজিস্টর ডেভেলপ করতেছে আমাদের সায়েন্টিস্টরা। এটা উই আর ব্লেসড, উই আর ইন স্টেট, যখন আমাদের আশেপাশে এত মেধাবী পিপুল আছেন। এটা সব দেশেরই, কোনো ব্যক্তি কোনো পার্টিকুলার দেশ না। তো সেই দৌড়ে আমরা বাঙালিরাও কিন্তু অনেক আগায়। গত 10 বছর আগে আমরা যেখানে ছিলাম, আজকে অনেক দূর আমরা আগায় গেছি। এবং আগামী 10 বছরে এই বাঙালিরা, আমার মনে হয় বাংলাদেশিরা পৃথিবীতে একটা মাইলস্টোন স্থাপন করবে, অ্যানাদার ওয়ান, এবং এভরিবডি উইল বি এনজয়িং দ্যাট। শিক্ষকতার ক্ষেত্রে যখন বাঙালি স্টুডেন্ট পান ভার্সেস যখন আমেরিকান স্টুডেন্টসরাও থাকে, কি মনে হয় মানে আমরা বাঙালিরা কিরকম পড়াশোনার ক্ষেত্রে বা আমাদের সম্ভাবনা জায়গাটুকু কতটুকু দেখতে পান? হ্যাঁ, আমাদের ছেলে মেয়েরা খুবই মেধাবী, এবং আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমরা দেশের অবস্থাটা জানি। আমাদের দেশে আমরা 2 ধরনের জিনিস দেখি, যেটা সামাজিকতার থেকে আমরা শিক্ষা নেই। একটা খুব ভালো পরিবেশে আছে কিছু মানুষকে দেখি, খুব সুখে আছে, শান্তিতে আছে। আবার আরেকটা শ্রেণীকে দেখি যারা খুব দুঃখে আছে, কষ্টে আছে। এবং এই মেধা কিন্তু কোনো ডিসক্রিমিনেট করে না। এদের মধ্যে মেধাবী আছে, ওখানেও মেধাবী আছে। তো যারা এই দেশে আসে, এদের মাথায় ওই 2টা জিনিসই থাকে। যারা মেধাবী পড়াশোনা করে তারা সবসময় মনে করে যে আমার একটা প্রোডাক্ট, আমার একটা এফোর্ট, এই 2 পক্ষকেই যেন বেনিফিটেড করে। তো ওই হিসাবে আমাদের ছেলেরা যখন এখানে আসে, এবং আমেরিকা একটা ল্যান্ড অফ অপরচুনিটি, এটা সবাই জানে। এই ল্যান্ড অফ অপরচুনিটিতে তারা চায় নিজেদেরকে এমন একটা জায়গায় এস্টাবলিশ করতে
যেখান থেকে এটার বেনিফিট আমাদের কমিউনিটির সবাই এনজয় করতে পারে। এই কমিউনিটিতে বা আমেরিকাতে প্রায়শই দেখা যায় স্টুডেন্টরা হাই স্কুলের পরে আর পড়াশোনা করাতে দেখা যাচ্ছে অনেক ছোটখাটো জবে ঝুঁকে যাচ্ছে। হাই স্কুলের পরেও তো মোটিভেটেড থাকে না, তো সেক্ষেত্রে কলেজ তারপরে আবার মাস্টার্স এই ধারাতে বাঙালি কিরকম দেখা যায়? অনেক সময় মনে করে যে হোয়াট ইজ দ্য পারপাস, আমার এডুকেশন নিচ্ছি, MA BA যাই পাশ করি, PhD পাশ করি, করার পরে চাকরি করব, টাকা কামাবো। তো এখন টাকা কামানোর সুযোগটা যদি আমার এখনই আসে, তাহলে আমি ওয়াই শুড আই ওয়েট ফর 10 more years? তো এই চিন্তা করে অনেকে কিন্তু লাগে যায় ওতে। আমি এতে দোষের কিছু দেখি না, এবং অনেকে কিন্তু 5-7 বছর পরে আবার ব্যাক করে। যেমন আমার ব্যাকই হচ্ছিল, আমি 10 বছর পরে এডুকেশনে ব্যাক করছি। আমার ব্যাকগ্রাউন্ড ছিল এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, কিন্তু এখানে আমি দেখলাম যে এটা ল্যান্ড অফ অপরচুনিটি। So let's try. I try to learn computing, আর আমি কম্পিউটার্সে মাস্টার ডিগ্রি করে আমি হায়ার এডুকেশন নিছি। তো আমার পিছনে এইটাই কাজ করছে যে 10 বছর বেকার থেকে আমি দেখছি যে লাইফটা কি, যে এডুকেশন যে কত প্রেশাস, এটা আপনি যদি একবার বিরতি না দেন তাহলে বোঝা যায় না। তো আবার ব্যাক করলাম, পড়াশোনা করলাম, তারপরে চাকরি বাকরি করতেছি ওই লাইনে। আমার ইনিশিয়াল ব্যাকগ্রাউন্ড আপাতত আমি ওইদিকে নাই, আমি একটা ডিফারেন্ট নিউ ওয়ার্ল্ডে। তো আমি এটা এনজয় করতেছি, ভালো করতেছি, এবং এর থেকে মনে হয় যে আমি যদি পারি একটা ডিসিপ্লিন থেকে আরেকটা ডিসিপ্লিনে আসতে, তাহলে আমাদের দেশের সবারই এইটাই ভাব। অনেককে আমি দেখেছি যারা বিজনেসে লেখাপড়া করছে বাংলাদেশে, এখানে এসে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে গেছে। আমাদের দেশের মানুষটা অনেক হার্ড ওয়ার্কিং। এখন আমি হার্ড ওয়ার্কিং না স্মার্ট ওয়ার্কিং ও বলি, যে একজন একদম পুরো হার্ড ওয়ার্ক নেভার পেজ ওয়েল। আপনি যখন হার্ডের সাথে সাথে কিছু স্মার্ট, তিনটা জিনিস এখানে একসাথে কাজ করে। একটা হচ্ছে অনেস্টি, যেটা ভাই কিছুক্ষণ আগে বলছেন, ইন্টিগ্রিটি, আর হচ্ছে আপনার স্মার্ট ওয়ার্ক, ব্যালেন্সড আর কি। ব্যালেন্সড। এই তিনটা জিনিসকে একসাথে নিয়ে চললে আপনার ভালো হবে। বাঙালি প্যারেন্টসদের মধ্যে একটা ট্রেন্ড থাকে যে আমার ছেলে বা আমার মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। সেক্ষেত্রে আপনার অ্যাডভাইসটা বা আপনার ওপিনিয়নটা কি? ছেলে মেয়েদের হাতে ছেড়ে দিতে চাই। আমি যদি মনে করি আমার ছেলে, আমার নিজের ছেলে, সে কখনোই এই কম্পিউটিং বা এই নতুন টেকনোলজির দিকে আকৃষ্ট ছিল না, বিজনেস করবে। তো এক পর্যায়ে গিয়ে দেখলাম সে হঠাৎ করে কম্পিউটারের দিকে সে খুব প্যাশনেট হয়ে গেছে। কারণ কি? কারণ কম্পিউটারে সে ফেল করছিল ওই সাবজেক্টটাতে। করার পরে যে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা আমি আমার ছেলের ক্ষেত্রে দেখলাম। এখন সে এখানে একটা খুব ভালো অর্গানাইজেশনের সে আইটির ম্যানেজার। সে পরে কম্পিউটার সায়েন্সে পাশ করছে, পাশ করার পরে সে কম্পিউটার ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করতেছে। এটা অনেকেই করে, আমার মনে হয় আমার মতো সবাই তাদের ছেলে মেয়েকে নিয়ে প্রাউড। সো আমি অলসো প্রাউড অফ মাই সান। আরেকটা প্রশ্ন আপনাকে করি, যেহেতু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াচ্ছেন, ইনফরমেশন টেকনোলজি নিয়ে আপনার কাজ করা, এআই এখন জবগুলোতে অনেক একটা বড় জায়গা নিয়ে নিচ্ছে, এবং দেখা যায় যারা আমরা কাজ করি আমরা ভয়ে থাকি যে এআই কি আমার প্লেসটাও নিয়ে নেবে কিনা। আপনার অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয়, কম্পিউটার তো আজকে থেকে 20 বছর আগে যতটা না আমরা ইউজ করতাম, এখন থেকে আরো 20 বছর পরে দেখা যাবে কম্পিউটারে আরো অনেক কিছু কাজ আমরা করে আদায় করে নিতে পারছি। সেক্ষেত্রে মানুষের কাজ করা এবং কম্পিউটার দ্বারা কাজ করা, এআই কতটুকু রিপ্লেস করতে পারবে মানুষকে? এআই একটা কম্পিউটার প্রোগ্রাম, নাথিং মোর দেন দ্যাট, এবং এটা কিন্তু মানুষই বানাইছে যাতে আমাদের কঠিন কাজগুলোকে আমরা ইজ করে নিতে পারি। এখন বর্তমানে লার্নিং যাচ্ছে বিভিন্ন দেশে। একটা সময় ছিল যেন আমরা ক্লাস ফেস টু ফেস লার্নিং এনভায়রনমেন্ট ছিল, তারপরে অনলাইন লার্নিং আনলো, ডিস্টেন্স লার্নিং। এখন আরেকটা লার্নিং আছে, সেটাকে বলে মেশিন লার্নিং। মেশিন লার্নিংটা হচ্ছে যে আমরা মেশিনকে শিখাই কিছু পার্টিকুলার জিনিস, মেশিনকে শিখাই এবং মেশিন শিখতে পারে। এই জন্য যে মেশিনের তো কোনো বুদ্ধি নাই, আমরাই ট্রেন করছি মেশিন। আমি কাপটা দেখায় বললাম এটা চায়ের কাপ, মেশিন মনে করছে। আপনিও দেখায় বললেন চায়ের কাপ। এরকম হাজারো চায়ের কাপ দেখায় যদি বলে এটা চায়ের কাপ, ওইটা তার মেমোরিতে ঢুকে যাবে, এবং পরবর্তীতে যদি আপনি দেখান যে এটা কি, সে বলতে পারবে এটা চায়ের কাপ। যেভাবে আমরা বাচ্চাদেরকে শিখাই, বাচ্চারা তো জন্মের পরে 1 2 3 জানে না, আমরা শিখাই এটা 1, এটা 2, এটা 3, মেমোরিতে সেভ হয়, তারপর আস্তে আস্তে সে গ্রো করে। তো এই মেশিন লার্নিং এর মধ্যে এখন আবার আরেকটা শুরু হচ্ছে, যেটা হচ্ছে ফেডারেটেড লার্নিং। এটা হচ্ছে যে আপনি একটা মেশিন লার্নিং মডেল ডেভেলপ করছেন, মানুষই কিন্তু করে, এবং মানুষকে আউট অফ জব করার জন্য না, যে মানুষের জবগুলোকে আরো ইজিলি পারফর্ম করার জন্য। যেমন একটা মানুষের পক্ষে 100 বছরের মনে করেন ফ্লাড ডেটা অ্যানালাইসিস করা সম্ভব না। তো এখানে হাজারো কম্পোনেন্ট আছে, ওয়েদার ডেটা 100 বছর 200 বছর, আপনি একটা মেশিনের দ্বারা এটা সম্ভব। এবং মেশিনকে এইভাবে আপনি এজ এ হিউম্যান বিইং ওইটাকে এইভাবে ইকুইপ করতেছেন। মেশিন ট্রেন্ড আপ হচ্ছে, ওই আসে 100 বছর 200 বছরের ডেটা অ্যানালাইসিস করতেছে। ডেটা মানে এক ধরনের এক্সপিরিয়েন্স, আমরা যা দেখি যা বুঝি এর থেকে যে আমরা পারসেপশনটা নিই, এটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। তো এটা আমরা যতটুকু করতে পারবো এর চেয়ে বেশি মেশিনে করতে পারে। তো মেশিন এগুলো করিয়ে নিয়ে সে ওইখান থেকে একটা নলেজ ডেভেলপ করে ওই নলেজটা আরেকটা মেশিনে দেয়, যাচাই করে যে ওইটা ঠিক আছে কিনা। এইভাবে যখন 100 মেশিন ঘুরে আসে সিমিলার ডেটার মধ্যে,
তো তার মধ্যে ওই নলেজটা পাকাপোক্ত হয়ে যায়, এবং এরপরে আপনি এই নলেজটাকে ইউজ করে আরো 100 মেশিনের বা 100 এনভায়রনমেন্টে এটা অ্যানালাইসিস করে ওইটা রেজাল্ট নিতে পারেন। সো মেশিন মানুষকে রিপ্লেস করতে পারবে এটা আমার মনে হয় না। কাজকে রিপ্লেস করবে, তখন মানুষ অন্য কাজ করবে। সময়টা আর কি কম কম খরচ হচ্ছে আর কি, সময়টা কম খরচে, কারণ অল্প সময় আপনি বেশি কাজ বেশি করতে কাজ পারছেন। আদায় করে নিতে পারছি। আপনি মনে করেন এক সময় ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে, যেমন স্কুলে, আপনি যখন স্কুলে গেছেন, আমরা যখন স্কুলে যাই ব্রুকলিন কলেজে, তখন আমাদের খুব ভোরে উঠে সকালে গিয়ে লাইন দিতে হইতো ক্লাস রেজিস্ট্রেশন করার জন্য। তারপরে একজন একজন করে রেজিস্ট্রেশন ক্লার্কের কাছে যাইতাম এবং রেজিস্ট্রেশন করা হইতো। যখন আমি গিয়ে পড়ছি তখন দেখা গেল ওই ক্লাসের যতগুলো সিট ছিল না, এই সিট ছিল ওগুলো ফিল আপ হয়ে গেছে। এখন কি, এখন আপনি অনলাইনে মেশিনে, আপনি ওয়েবসাইটে গিয়া আপনি দেখতে পারেন যে কি ধরনের কোর্স অ্যাভেলেবল। আপনি ঘরে বসে ইন দ্য মিডল অফ দ্য নাইট ডুইং থিংস ফ্রম এনিওয়ার এট এনি টাইম আপনি রেজিস্ট্রেশন করতে পারতেছেন। ওই হ্যাসেল গুলাকে আপনি এড়াইয়া গেলেন। আগে যে স্কুলে গিয়ে কাজ করতে হইতো, এটা হচ্ছে না। এখন স্কুলে ওই ক্লার্কের কাজটা এলিমিনেট হচ্ছে ওইখানে, কিন্তু ওই ক্লার্ককে আপনি রিপ্লেস করতেছেন আরেক অন্য জায়গায়, একটা কাজে। অন্য একটা জায়গায়। করোনার সময় আমাদের অনেকগুলো ক্লাস দেখা গেছে অনলাইন হয়ে গেছে, এবং সেই ট্রেন্ডটা এখনো কিছু দূর রয়ে গেছে। আমরা অনলাইনেও ক্লাস করছি, ইন পার্সনও করছি। আপনার কাছে কি মনে হয়, অনলাইন শিক্ষার পাশাপাশি বা অনলাইন শিক্ষা বা ইন পার্সন শিক্ষা কোনটা বেটার, বা কোনটার সাইড এফেক্টস গুলো কি কি? অনলাইনের এডুকেশনটা কিন্তু করোনার সময় না, এর আগের থেকে শুরু হয়েছে। করোনার সময় অনেক টুল আসছে, যেমন টিমস, তারপরে জুম, এগুলো আসার পরে, তারপরে ফেসবুক লাইভ, এগুলাতে করোনার সময় হচ্ছে। কিন্তু করোনার আগেও আপনাদের একটা ব্ল্যাকবোর্ড নামে একটা সফটওয়্যার আছে, হয়তো আপনি জানেন। তারপরে আপনার ব্রাইট স্পেস, এগুলাতে কিন্তু আগেও এডুকেশন ডেলিভারি হচ্ছে, এখনো হচ্ছে। তো ফেস টু ফেস যে এডুকেশন সিস্টেমটা আর যেটা অনলাইনের সিস্টেমটা হচ্ছে আপনি যে কোনো সময় আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছেন, যে কোনো সময় আপনি লেসন গুলা নিতে পারতেছেন। ওইটা আবার দুইটা আছে, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা অ্যাসিনক্রোনাস। তো অ্যাসিনক্রোনাসটা হচ্ছে যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে কোনো ইন্টারাকশন দরকার নাই ফেস টু ফেস or virtually. Student can log into the class and do the performance whatever they want to do. And ওটা সাবমিট করার পরে ইনস্ট্রাক্টর ওইগুলা দেখবে যে সাবমিটেড হয়েছে, টাইম এন্ড ডেট সবকিছু দেখার পরে তার গ্রেড করবে। গ্রেডও সব অনলাইনে পোস্টিং হবে, কেউ কাউকে দেখবে না। এভরিথিং ইজ ওকে, জাস্ট টু যে ফিজিক্যালি ফিলিং এন্ড টাচিং ইচ আদার। আর ইন ক্লাস যেটা, ওখানে শুধু এখানে হয় কি, যেমন একটা ক্লাসে একজন একটা কোশ্চেন করে, সো কোশ্চেনটা প্রবাবলি অন্যদের মনেও আছে, কিন্তু তারা কোশ্চেনটা করতে পারছে না। কিন্তু যখন টিচার আনসার দিল, তখন একই আনসার সব স্টুডেন্টে শুনলো, একটা পারসেপশন পাইল। কিন্তু অনলাইনে ইন্ডিভিজুয়ালাইজড আনসার করতে হতো। কোনো দিকে অনলাইনের স্টুডেন্টরা ইন্ডিভিজুয়ালি অনেক জিনিস জানতে পারে, আবার কিছু কিছু ফিজিক্যালের যে সাইডটা আছে এগুলো কিছু কিছু মিস করে। কারণ ক্লাসমেট গুলা এটা কিন্তু একটা বিরাট বন্ডেজ। অবশ্যই এখন অনলাইনে কিন্তু কোনো স্টুডেন্ট কেউ কাউকে চিনে না, কিন্তু ইন ক্লাসে কিন্তু অনেক ফ্রেন্ড হয়ে যায়। এরা পরবর্তীতে কেরিয়ার আপনাকে অনেক হেল্প করে, স্টাডি করতে পারছে তারা একসাথে। সো প্লাস এন্ড মাইনাস, যে যারা ওয়ার্কিং ক্লাস পিপল, যারা 9টা 5টা অফিস করে, সে তো আর ফিজিক্যালি ক্লাসে যাইতে পারবে না দিনের বেলায়, তখন সে ওই অনলাইনে নিয়ে থাকে, যে নিয়ে ওই একটা ডিগ্রি পর্যন্ত কমপ্লিট করে। সো বোথ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ উভয় জায়গায় আছে, এবং যেভাবেই আপনি এটাকে করেন, অ্যাকমপ্লিশ করেন, সেটাই আপনার জন্য পারফেক্ট। আপনি যদি মনে করেন আমি শুধু ক্লাস দিয়ে যাবো, একটা সার্টিফিকেট নিব, ফাইন। আপনি যদি মনে করেন আমি কিছু শিখবো এবং এতে আমি কিছু আবিষ্কার করব, কিছু জানাবো, কিছু প্রডিউস করবো, that's all right. So it depends on individual perceptions. বাংলাদেশের এডুকেশন বা বাংলাদেশের যে সিস্টেম, আমরা বাংলাদেশে পড়াশোনা করার, এবং আমেরিকার যে সিস্টেম, কি আপনি পার্থক্য দেখতে পান? বাংলাদেশের এডুকেশন ইজ দ্য বেস্ট এডুকেশন। এবং ওখানে দেখেন, আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, একসময় এটা একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি ছিল, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহ। আমরা পড়াশোনা করতাম, টিউশন ফি দিতাম 10 টাকা, আর হলে সিট বাড়িয়ে দিতাম 2 টাকা, এবং আমাদের প্রত্যেককে আবার 100 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হইতো। আচ্ছা, তার মানে যা খরচ করতাম তার চেয়ে বেশি আমরা পাইতাম। ওই টাকাটা কার? ওই টাকাটা দেশের টাকা, এবং দেশের এই যে হাড্ডি চর্মসার দেশের সাধারণ মানুষ, তাদের টাকা। বাংলাদেশের যে ছেলেটা পড়াশোনা করে, সে কিন্তু এরকম গরিব দুঃখী মানুষ, বড় লোক, দেশের সমস্ত মানুষেরই টাকা ইউজ করে কিন্তু তার এডুকেশনটা হয়। এইভাবে তারা কিন্তু মরালি দেশের প্রতি একটু অব্লিগেটেড মনে করে। যখন এইখানে আসে, ও যে মেধাটা নিয়ে আসে, যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসে, এখানে আসার পরে যখন দেখে যে এখানে এই দেশটা হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি,
এইখানে যদি একজন ডাক্তার মনে করে আমি ইঞ্জিনিয়ার হবো, হইতে পারে। একজন ইঞ্জিনিয়ার যদি মনে করে আমি ডাক্তার হবো, হইতে পারে। আমি এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্টিস্ট হয়েছি, তো এরকম হইতে পারে সবাই। তো যখন আমাদের ছেলেরা এখানে আসে, তো তারা কিন্তু সর্বান্তকরণে চেষ্টা করে যে কি করে এখানে একটা ভালো রেজাল্ট করা, ভালো এডুকেশন নেওয়া, এবং সেই এডুকেশনের রেজাল্ট থেকে দেশের মানুষকে, আত্মীয় স্বজন হইলো অ্যাটলিস্ট, তাদেরকে কিভাবে হেল্প করা যায়, সাপোর্ট করা যায় তো আর কি। ওই যে মেন্টালিটিটা, এইটা কিন্তু এদেরকে ড্রাইভ করে টু গো ফার্দার ডাউন। এবং দেখা যায় বাঙালিরা ম্যাক্সিমামই মাস্টার্স করছে, পিএইচডি করছে, ভালো ভালো ফিল্ডে যাচ্ছে। সেই সূত্র ধরে একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, স্টুডেন্ট ভিসা নিয়ে যারা বাংলাদেশ থেকে যারা আমেরিকায় আসছে, তারা আপনি কি দেখতে পান? হাই স্কুলের জন্য কি বেশি আসে, নাকি কলেজের জন্য, নাকি মাস্টার্সের জন্য? কলেজের জন্য বেশি আসে, এবং আমার মনে হয় প্রথমটা হচ্ছে রেগুলার বিএস লেভেলে বেচারার জন্য, তারপরে যে সংখ্যাটা বা দুইটা সমান সমান যারা গ্রাজুয়েটের জন্য, মাস্টার্স এর জন্য আসে। ইদানিং পিএইচডির জন্য প্রচুর লোক আসতেছে। আমি যে ইউনিভার্সিটিতে, ওইখানে বেশ অনেক বাঙালি স্টুডেন্ট যারা পিএইচডি করতেছে, এবার দেশ থেকে পিএইচডি করার জন্য এখানে আসছে, এবং অনেকেরই মেন্টালিটি এখানে শেষ করে তারা আবার দেশে চলে যাবে। আবার অনেকেই মনে করে যে না, এখানে যদি কোনো অপরচুনিটি পাই এনে করবো, তাহলে হবে কি যে এখানে করলে সে দেশের জন্য কিছু করতে পারে। অবশ্যই। ইদার ওয়ে আমাদের ছেলে মেয়েরা খুব ভালো করতেছে, এবং উই আর প্রাউড অফ দেম। কি কি কোয়ালিফিকেশন থাকা দরকার যারা দেশ থেকে আসছে? কি কি জিনিসগুলো আগে থেকে জেনে আসা উচিত, বা কি কি কোর্স করে আসা উচিত? ইংলিশটা ভালো করে আয়ত্ত করে আসা উচিত। যে ইংলিশের যে সমস্ত টেস্ট গুলো হয় বাংলাদেশের, টোফেল বা আরো অন্যান্য, আইএলটিএস সহ হ্যাঁ, আরো। এইগুলোর দিকে একটু অ্যাটেনশন বেশি দিতে হবে। তারপরে একাডেমিক্যালি যে গ্রেড থাকার কথা, এ বি, এগুলা হইলে হবে। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি থাকে, তাহলে টেকনিক্যাল এডুকেশনের দিকে যাইতে পারে। কারো যদি ডাক্তারের জন্য মেন্টালিটি থাকে, এখানে তো সরাসরি ডাক্তার হিসেবে আসতে পারবে না। এখানকার মেডিকেল এডুকেশনটা ডিফারেন্ট, বা লিগ্যাল এডুকেশনটা ডিফারেন্ট। এই জন্য আমি মনে করি যে আইটি লাইনে আমাদের লোকজন খুব ভালো করতেছে, এবং আইটিতে অপরচুনিটি এডুকেশনের জন্য অনেক বেশি। কারণ অলমোস্ট এভরি সেমিস্টারে একটা দুইটা করে নতুন সাবজেক্ট আসতেছে, একটা দুইটা করে নতুন ডিপার্টমেন্ট খোলা হচ্ছে, অনেক সময় আইটি বেসড ইউনিভার্সিটি হচ্ছে। তো স্কোপ দিন দিন বাড়তেছে। ও আইটি লাইনে একটা ভিসা পাওয়া যতটুকু ইজি, আমার মনে হয় ফাইন্যান্স লাইনে ওইটা ততটা একটু ইজি কঠিন। না, আমার মনে হয় আর কি। কারণ ওই সমস্ত লাইন অলরেডি স্যাচুরেটেড, এটা স্টিল গ্রোয়িং এবং র্যাপিডলি গ্রোয়িং। স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসছে, অনেকেই বললেন দেশে চলে যাচ্ছে, আবার অনেকেই চিন্তা করে যে আমি যদি এখানেই কিছু করতে পারি। সেক্ষেত্রে ভিসা প্রসেসটা বা ভিসা স্টেটাসটা কিভাবে চেঞ্জ হচ্ছে, বা কি মানে অ্যাডভাইসটা কিরকম দিতে পারেন? এখানে হচ্ছে যারা এডুকেশনের জন্য আসে, তাদের বিএস লেভেল পাস করার পরে তারা যদি মনে করে এমএ মাস্টার্স করবে, তো করতে পারে, কন্টিনিউ করতে পারে, পিএইচডি পর্যন্ত কন্টিনিউ করতে পারে। কিন্তু তারপরে এডুকেশন শেষ হওয়ার পরে, ডিগ্রি হওয়ার পরে তার একটা স্পেসিফিক টাইম থাকে, যেই টাইমের মধ্যে তাকে আইদার একটা চাকরি বাগাইতে হবে। যদি একটা চাকরি পাওয়া যায়, তাহলে এখানে সেই চাকরি থেকে তাকে স্পন্সর করলে গ্রিন কার্ড এসেই হয়ে যাবে। আর যদি না পারে, তো এই সময়ের মধ্যে চলে যেতে হবে দেশে। তো যদি কেউ এই সময়ের মধ্যে দেশেও না যায়, বা এখানেও কোনো চাকরি না পায়, তাহলে তার স্ট্যাটাসটা কোশ্চেনেবল হয়ে যাবে, এবং সেটা এর পরবর্তীতে এটা লিগ্যাল আর থাকবে না, স্ট্যাটাসটা হয়তো লিগ্যালিটির বাইরে চলে যাবে। তো ওই জন্য যে সময়টা থাকে, যদি একটা স্টুডেন্ট ফাইনাল ইয়ারে উঠে, তখন সে যা জানে এইটা দিয়ে যদি বিভিন্ন জায়গায় কমিউনিকেশন করে চাকরি বাকরির ক্ষেত্রে যদি একটা ভালো চাকরি পাওয়া যায়, একটা স্পন্সর পাওয়া যায় অনেকেই, এবং তাহলে তার এখানে থাকাটাও পার্মানেন্ট হয়ে যাবে। মানে সেক্ষেত্রে ফাইনাল ইয়ারে থাকাকালীনই অ্যাপ্লাই করতে থাকবে। অ্যাপ্লাই করতে থাকলো বা যোগাযোগ করতে থাকলো, মানে লিগালি তখন স্কুলই তাকে গাইড করবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা ডিপার্টমেন্ট আছে, যে কোনো কোশ্চেন আমার মনে হয় যে গেট দ্য আনসার ফ্রম দ্য প্রফেশনাল, ওইখানে তারা এই দায়িত্বে আছে। সো তাদের সাথে যদি ওরা আলোচনা করে, তাহলে তারা একটা ভালো অ্যাডভাইস দিবে সবসময়। এবং এমন অনেক অপরচুনিটি কলেজ বা ইউনিভার্সিটিতেও থাকে, তারাও চায় যে একটা মেধাবী লোক আমাদের এনে থাকুক। তো এই জন্য ওই স্টুডেন্টটাকেই এক্সপ্লোর করতে হবে যে কোথায় কি ধরনের অপরচুনিটি আছে। সাইবার সিকিউরিটিতে বাঙালিদের আনাগোনাটা কিরকম দেখতে পাচ্ছেন? প্রচুর। এখন সাইবার সিকিউরিটি ইজ এ গ্রোয়িং। বাঙালিরা, উই আর প্রাউড অফ আওয়ার বাংলাদেশি পিপল, যে আমরা কিন্তু আসলে সুযোগ খুঁজি যে কোথায় কি ধরনের সুযোগ আছে, এবং কখন কি ধরনের সুযোগ আসে। যত কঠিনই হোক, আমরা মনে করি নাথিং ইজ ইম্পসিবল। তো আমরা ওইভাবেই কাজ করি। যখন মনে করেন এখানে এখন সাইবার সিকিউরিটি হচ্ছে গ্রোয়িং ফিল্ড, তার মানে প্রতিটা ডিপার্টমেন্ট তারা চাচ্ছে তাদের সিস্টেমগুলো সিকিউর থাকুক। তারা যে সমস্ত সফটওয়্যার দিয়ে তাদের বিজনেস রান করতেছে, এগুলো যদি কোনো কারণে অ্যাটাক হয়ে যায়, কোনো কারণে যদি এগুলো ফাংশন না করে, তাহলে তাদের বিজনেসে প্রচুর লস হবে। এই জন্য তারা চায়
যে আমাদের মধ্যে যত সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে তাদেরকে চাকরিতে তাদের এই সিস্টেম গুলোকে মনিটর করা। এবং এই সাইবার সিকিউরিটি এমন জায়গায় এক্সপান্ড হচ্ছে যে শুধু কম্পিউটার না, অনেক সময় ইলেকট্রিক গ্রিড, যে পাওয়ার স্টেশন গুলো, ওইগুলো তো সাইবার অ্যাটাক হচ্ছে। ট্রান্সপোর্টেশন, মেডিকেল অফিস, সব জায়গাতে হচ্ছে। এবং এই সব জায়গায় সাইবার সিকিউরিটি প্রফেশনাল যাচ্ছে, এরা মনিটর করতেছে যে কোন দিক থেকে অ্যাটাক আসতেছে, ওরা অ্যাটাক গুলাকে চিনে কিভাবে আসতেছে। আমরা অনেক সময় বুঝি না। যেমন সাইবার সিকিউরিটি একটা কনসেপ্ট আছে, ম্যান ইন দ্য মিডল। আপনি অনলাইনে একটা বিজনেস করতেছেন, মাঝখানে আপনার ইনফরমেশন গুলো কেউ ইন্টারসেপ্ট করতেছে, করে দেখতেছে যে আপনার ইনফরমেশনে কি আছে। এটা এক ধরনের চুরি আর কি, ভীষণ চুরি। এটা ভীষণ চুরি বা ডাকাতি। এটা আরো বড়, মানে অনেক কোয়ালিফাইড হলে আপনি সেই চুরিটা করতে পারছেন, এবং অনেক কোয়ালিফাইড হলে আপনি সেই চুরি থেকে বের হয়ে আসতে পারবেন। জি জি, এই চোর যারা, ওরাও কিন্তু এই মানে টেকনিক্যালি খুবই ইন্টেলিজেন্ট অবশ্যই, এবং তারা জানে যে আমাদের ওরা ইভিল একটা মেন্টালিটি হয়তো ওদেরকে ড্রাইভ করে যে ওয়াই শুড আই ডু দ্যাট, লেট মি ডু দিস। মানে অন্যের ক্ষতি করাটাতে অনেকে কিন্তু মজা পায়। আমি কিছু কিছু পোলাপানকে দেখছি অনেক সময় যে তারা কথা বলতে চায়, চিন্তা করে যে ঠিক আছে আমি ওর এটা, একটা ছেলে বলতেছে যে আমি ওর এটা তোর সিস্টেমটাকে হ্যাক করছি। সে তো হ্যাক করতে পারে নাই, কিন্তু যে কথাটা বলছে জাস্ট ফর ফান, কিন্তু এটার মধ্যে বোঝা গেল যে ও জানে হাউ টু ব্রেক দ্য সিস্টেম। তো ব্রেকিং সিস্টেম এটাকে ফান পর্যন্ত রাখাও ঠিক না, কিন্তু যদি কেউ রাখে তাহলে একসময় দেখা যায় যে এটা পরে আরো ডিস্ট্রাকটিভ হয়ে যায়। তো যারা এই কাজ করে তারা টেকনিক্যালি খুবই ইন্টেলিজেন্ট। পড়াশোনার ক্ষেত্রে বিগত বছরগুলো থেকে যদি আমি বলি যে 5 বছর আগে পড়াশোনার ট্রেন্ডটা যেরকম ছিল, এখন বা 5 বছর পরে ট্রেন্ডটা কিরকম দেখতে পাচ্ছেন? মানে স্টুডেন্টসদের ইনভলভমেন্ট টিচারদের সাথে বা পড়াশোনার প্রতি তাদের সিরিয়াসনেস কিরকম দেখতে পাচ্ছেন? এখন যেটা একদম আগের মতো যে পড়াশোনা, ওই ট্রেডিশনাল ওয়ে পড়াশোনাতে এখন খুব বেশি দেখা যায় না। এখন হচ্ছে এরকম যে পড়াশোনা করে আমি কি করতে পারবো, আমার নলেজটা আমি কোথায় ইমপ্লিমেন্ট করতে পারতেছি। যেমন একজন একটা সুন্দর উদাহরণ, যে আমার কুলিনারি সায়েন্স বা গার্হস্থ্য বিজ্ঞান এই ধরনের পিএইচডি একটা ডিগ্রি আছে, তার মানে কি আমি রন্ধনে, রান্না বান্নায় আমি খুব এক্সপার্ট, কিন্তু আমি যদি রান্না করি তাহলে কেউ খাইতে পারে না। কিন্তু আরেকজন আমার সাথে ড্রপ আউট, সে পড়াশোনা করতে পারে নাই, সে হয়তো ইন্টারমিডিয়েটের পরে ড্রপ আউট হয়েছে, কিন্তু সে তার কাজটা চালায় যাচ্ছে, যতটুকু শিখছিল গার্হস্থ্য বিজ্ঞানে এইটুকু শিক্ষা করে সে এখন এমন রান্না রান্ধে তার রান্না মানুষ পছন্দ করে, সবাই তার কাছে আসে। তাহলে কে সাকসেসফুল? পিএইচডি করলো সে সাকসেসফুল না প্রফেশনালি সাকসেসফুল? কারণ এক্সপেরিয়েন্সটা ওনার বেশি, ওর ইমপ্লিমেন্টেশনটা ভালো, উনি যাই শিখছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারতেছে। আমাদের তখন যে পড়াশোনা ছিল, আমরা অনেক কিছু মুখস্থ করছি পরীক্ষা পাস করার জন্য, তারপরে এটা আবার ডাইজেস্ট হয়ে গেছে, ওইটার কোনো ইমপ্লিমেন্টেশন ছিল না। এখন পোলাপানে 2 কথায় শিখে তারপরে 10 কথায় এটাকে ইমপ্লিমেন্ট করে। এই সাইবার সিকিউরিটি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো টেকনিক্যাল লাইনে আপনার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে মেইন। আপনি অনেক বড় বড় ডিগ্রি আছে, পিএইচডি করে আসছেন, কিন্তু আপনি যখন যাচ্ছেন একটা সফটওয়্যার কি করে টেস্ট করতে হয়, একটা সফটওয়্যার কি করে কনফিগার করতে হয়, আপনি এটা পারতেছেন না। তো ওইখানে এডুকেশনটা কাজ করতেছে না, ওইখানে সেটাই কাজ করতেছে যে কাজটা করতে পারে তারই চাকরিটা হচ্ছে। তো আমেরিকাতে এখন এই ট্রেন্ড যে আপনার ডিগ্রির চেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি কি করতে পারেন। এখানে ইন্টারভিউতে আমাদের মতো জিজ্ঞেস করে না যে হিথ্রো কি। এখন একটা ছেলে ব্যাংকে কাজ করবে, সে হিথ্রো কি যদি না জানে তাহলে তার চাকরি হবে না। হিথ্রো একটা বিমানবন্দর, জানলেই চাকরি হয়ে যাবে, না জানলে চাকরি হবে না, এটা না। এইখানে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ইউ ক্যান ডু, এই আমরা করি, আপনি কি করতে পারেন। তো ওইখানে আপনি কি করতে পারবেন বেসড অন দেয়ার ডেসক্রিপশন, আপনি যদি বলেন যে আমি এই করতে পারি এবং সেটি যদি তাদের সাথে মিলে, আপনাকে তারা চাকরি, তারপরে দেখবে যে আপনি মিনিমাম কোয়ালিফিকেশন তো নিয়ে আসছেন, এরপর আপনার পিএইচডি এমএসসি যাই থাকুক এটা পরে দেখা হবে, আগে আপনি মিনিমাম কোয়ালিফাইড এবং ইউ নো হাউ টু গেট দ্য জবটা। দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করবার আগে আমরা জনাব প্রফেসর মিজানুর রহমানের কাছে আমরা শেষ প্রশ্নটা করব। আমরা জানি যে বাবা মা হচ্ছে সন্তান তৈরির বা স্টুডেন্টস তৈরির কারিগর, ওনাদের জন্য একটা অ্যাডভাইস দিয়ে আমি আজকে পর্বটা শেষ করতে চাচ্ছি। আমারও 3টা সন্তান, ওরা পড়াশোনা করছে, আমি ওদেরকে কখনো ফোর্স করি নাই কি পড়তে হবে। আমার ওয়াইফ বলছে অনেক সময় আমার মেয়েকে যে তুমি ডাক্তার হওয়া, তো আমি আমার মেয়েকে জিজ্ঞেস করছি, সে বলছে নো ড্যাড আই ডোন্ট লাইক দ্যাট। তো আমারও ইচ্ছা ছিল যে আমার মেয়েটা ডাক্তার হোক, 2টা ছিল কম্পিউটার সায়েন্টিস্ট। তো আমার মেয়ে পড়াশোনা করছে, আমি বললাম যে তুমি, সে তার ধারণা ইঞ্জিনিয়ারিং পড়বে, তাহলে কি ইঞ্জিনিয়ারিং পড়বো, সে বলছে এইটা তুমি আমার সাজেস্ট করতে পারো। তো আমি তাকে সাজেস্ট করলাম তুমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো। তো
তো আমার ধারণা হচ্ছে যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পড়ে কিছুটা ওই মেডিকেলও থাকলো, সে ডাক্তার না হলো ওই ইঞ্জিনিয়ার তো হইলো, তখন সে জানলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কি হয়। তো আমি তাকে যা জানি তা বললাম, তারপর সেও স্টাডি করলো, করে দেখলো এখানে আর্তমানবতার সেবায় করার অনেক কিছু আছে। কিরকম, যে বিকলাঙ্গ মানুষের জন্য সে একটা আর্মস বানাইলো, যার লেগ নাই তার জন্য একটা লেগ বানাইলো, ওই লেগটা কতটুকু কমফোর্টেবল ন্যাচারালের সাথে ম্যাচ করে। তো দেখলাম যে পোলাপান যখন নিজেরা মোটিভেটেড হইয়া যায়, তো আমি মনে করি যে ডোন্ট ফোর্স দেম, রেদার যে আস্ক দেম যে তারা কি করতে চায়, তারপরে সেইটাকেই কাস্টমাইজ করিয়া ওকে ওই দিকেই যাইতে দাও। তাহলে হবে কি, ও তার ইন্টারেস্ট নিয়ে যাইতে পারবে এবং সে কখনো মনে করবে না যে আমাকে ফোর্স করা হচ্ছে, এবং সে ওইখানে এডুকেশনের মধ্যে ফান পাবে এবং সে গ্রো করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষের পর্যায়ে চলে এসেছি। দর্শকদের প্রতি এটাই আহ্বান হবে, সন্তানদের প্রতি কোনো ফোর্সফুলি কোনো ডিসিশন চাপিয়ে দেওয়া না হোক, এবং যথাযথ উনি আমাদের গেস্ট বললেন যে স্বাধীনতা দেওয়া হোক, স্বাধীনতা দিলে হয়তো স্টুডেন্ট অনেক ভালো কিছু আদায় করে আনতে পারবে। আমি ফাবিয়া নিসা, চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে আজকে এখানে শেষ করছি, সামনের পর্বগুলো দেখার আহ্বান জানিয়ে। আসসালামু আলাইকুম।